আজকের এই ভিডিওতে আমরা যুবশক্তি প্রকল্প নিয়ে আলোচনা করব। বেকার ছেলে মেয়েদেরকে প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে ভোটে জেতার আগে, এবং যে প্রকল্পের নাম দেওয়া হয়েছিল যুবশক্তি প্রকল্প। এই প্রকল্প নিয়ে বর্তমানে কি আপডেট রয়েছে, যদি তুমি আবেদন করতে চাও কি কি ডকুমেন্ট এখন থেকে রেডি রাখবে এবং কি কি এখন তোমার জানা উচিত, সম্পূর্ণ গাইড এই ভিডিওতে দিচ্ছি। এবং মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন যুবশক্তি প্রকল্প নিয়ে সাম্প্রতিক বা রিসেন্টলি সেটাও বলবো। তো এই ভিডিওতে জেনে নাও যুবশক্তি প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন। সামাজিক মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা আমাদের মতো ইউটিউব চ্যানেলে বিভিন্ন গুজব ছড়িয়েছে, সেই সমস্ত গুজব এড়িয়ে চলবেন এবং সরকারি তথ্য এবং এই প্রকল্পে আবেদন করার জন্য যে প্রস্তুতি তোমাকে নিতে হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমত এই ভিডিওতে আমরা বলবো যেটা যুবশক্তি প্রকল্প কবে চালু হতে পারে। দেখো এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে 22শে জুন, ডেটটা খুব ভালো করে দেখে রাখো, 22শে জুন রাজ্য বাজেট প্রকাশিত হবে। সেই বাজেটে এই যুবশক্তি প্রকল্প সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং এখানে মাসিক 3,000 টাকা করে বেকার ছেলে মেয়েদেরকে দেওয়া হবে চাকরি পাওয়ার আগে পর্যন্ত। এবং এখানে যারা আবেদন করবেন তাদের তথ্য 100% ডিজিটালি যাচাই করা হবে। তাহলে তোমার সমস্ত তথ্য কিন্তু যাচাই করবে, তারপরে তুমি যদি অ্যাপ্লিকেশন করার পরে তোমার তথ্য যাচাইয়ের পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরে তুমি টাকা পাবে। আশা করি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় তোমরা জানতে পেরেছো যে কি পরিমাণে ভেরিফিকেশন এবং তথ্য চাওয়া হয়েছে, তো সেরকমটা এখানেও চাওয়া হবে। তো 22শে জুন এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 22শে জুন বাজেটে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ফলতার একটা প্রোগ্রাম থেকে, একটা সভা থেকে, যে 22শে জুন বাজেটে তিনি এই যুবশক্তি প্রকল্প সহ আরো বিভিন্ন প্রকল্পের বাজেট বরাদ্দ করবে এবং 22শে জুনের আগে কিছু বলতে পারবে না। তো 22শে জুন যে বাজেট প্রকাশিত হবে সেখানে বড় একটা আপডেট আসবে, যেখানে সমস্ত কিছু থাকবে যে প্রকল্প কবে চালু হতে পারে, কত টাকা পাওয়া যাবে এই প্রকল্পে আর্থিক সহায়তার দরুন, যোগ্যতা কি কি রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়স, সমস্ত কিছু ধীরে ধীরে আমরা জানতে পারবো। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটি ফলো করে রাখো। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে যুবশক্তি প্রকল্প নিয়ে সেটা হচ্ছে 22শে জুনে বাজেটের দিকে সবার নজর রয়েছে। যেমনটা কি বললাম, 22শে জুন সবার এই দিকে নজর রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে বাজেটের আগে এই বিষয়ে বিস্তারিত বলা ঠিক হবে না, কেননা এগুলো একটা প্রশাসনিক প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একা কোনো সিদ্ধান্ত নেন না, তার মন্ত্রী পরিষদ বা তার যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট আছে তাদের সঙ্গে সমস্ত কিছু ঠিক করা হয়। সমস্ত প্রকল্পের একটা নির্দিষ্ট বাজেট থাকে, তাই বাজেটের আগে অফিসিয়ালি কিছু বলছে না, বাজেটে যা ঠিক হবে সেটাই পরবর্তীতে বলা হবে। তাহলে 22শে জুন কি কি জানা যেতে পারে? প্রথমত চূড়ান্ত যোগ্যতা ও শর্তাবলী, যেমনটা কি বললাম এই যুবশক্তি প্রকল্পে আবেদন করার যোগ্যতা কি রাখা হবে এবং কি কি শর্ত মানতে হবে সেগুলো জানা যাবে 22শে জুন। এছাড়া আবেদনের অফিসিয়াল তারিখ, মানে কবে থেকে আবেদন শুরু হবে, কতদিন আবেদন চলবে, এই সমস্ত কিছু এই 22শে জুন বাজেটে জানা যেতে পারে। এবং টাকা দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে টাকা দেওয়া হবে, আমরা জানি অলরেডি যে ডিবিটির মাধ্যমে টাকা দেবে, তাহলে সেটা সমস্ত ডিটেলসে বলা হবে সেদিন। তো ভালো করে জেনে নাও, বর্তমানে কোনো ফর্ম ফিল আপ চলছে না, না জনশিবির ক্যাম্পে না অফিসিয়াল ওয়েবসাইটে। সরকারি নির্দেশিকা 22শে জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা পাওয়ার জন্য। তাহলে এখানে কিছু গুজব ছড়াচ্ছে, যেমন প্রথম গুজব হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এটা কিন্তু একদম ভুল কথা। বাস্তব হচ্ছে অফিসিয়াল পোর্টালে কোনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, তাহলে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি। 22শে জুনের আগে কোনো কিছু বলা যাবে না। অফলাইন ক্যাম্পে গিয়ে তোমরা ফর্ম জমা দিতে পারবে, একদমই নয়। জনকল্যাণ শিবির শেষ, তোমরা এখন আবেদন করতে পারবে না। যে 15 থেকে 17 তারিখ জনকল্যাণ শিবির হলো, সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য যুবশক্তির আবেদন ক্যাম্প, সেটা কিন্তু হয়নি। যুবশক্তিতে ফর্ম ফিল আপ কোনো কাজই হয়নি। যুবশক্তির টাকা আর দেওয়া হবে না, এটাও গুজব সম্পূর্ণ। প্রকল্পের ভাতা দ্বিগুণ করে মাসিক 3,000 টাকা করা হয়েছে। টিএমসি সরকার চালু করেছিল কি প্রকল্প, নাম জানো সবাই আশা করি, যুব সাথী প্রকল্পের নাম ছিল। এবং ভোটের আগে 2 মাসের টাকা দিয়েছিল, সম্ভবত এপ্রিল মাসে 1500 এবং মে মাসে 1500। অনেকে টাকা পেয়েছে 2 মাসের, অনেকে 1 মাসের পেয়েছে, অনেকে আবেদন করেও টাকা পায়নি। যেমন আমি নিজেও 2 মাসের টাকা পেয়েছি, তারপরে কিন্তু আর পাইনি, তার কারণ এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। যুবসাথী বন্ধ করে চালু করা হবে যুবশক্তি, সেখানে 1500 নয় 3,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া আরো প্রাসঙ্গিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রকল্পে। প্রকল্পটা 22শে জুন যখন বাজেট বরাদ্দ হবে তখন সেখানে বিস্তারিত জানা যাবে। তাহলে যে অফিসিয়াল পোর্টাল ছিল যুবসাথী.wb.gov.in, যেটা সরকারি পোর্টাল, কারণ শেষে আছে gov.in, এই যে যুবসাথী এটা টিএমসি সরকারের চালু করা প্রকল্প, তাহলে এইটা সম্ভবত চেঞ্জ করে
যুবশক্তি.wb.gov.in করা হতে পারে, ঠিক আছে। এবং বর্তমানে এখানে কেউ আবেদন করতে পারবে না, এখানে শুধুমাত্র অফিসিয়াল যারা তারাই কিন্তু এখন অ্যাক্সেস করতে পারছে, সাধারণ পাবলিক অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এখানে শুধুমাত্র অফিসিয়াল যারা আছে তারাই বর্তমানে অ্যাক্সেস করতে পারবে, তুমি আমি বা সাধারণ পাবলিক কেউ আবেদন করতে পারবে না, তাই এখনো আবেদন শুরু হয়নি। যুবশক্তি প্রকল্প যেটা টিএমসি চালু করেছিল, যুব সাথী প্রকল্প, সেখান থেকে যুবশক্তি যেটা বিজেপি চালু করবে এরকম একটা ঘোষণা আছে। তো এখানে কি কি পরিবর্তন হচ্ছে, যুব সাথী থেকে যুব শক্তিতে কি কি পরিবর্তন? পুরনো প্রকল্প যুব সাথীতে যে ভাতার পরিমাণ ছিল, মানে কত টাকা দেওয়া হতো, 1500 টাকা মাসে, কিন্তু বর্তমানে যে যুব শক্তি নতুন প্রকল্প চালু হবে সেখানে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। এই যে যুব সাথী প্রকল্প, এটা চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে বেকার ভাতা, মানে বেকারদের আর্থিকভাবে সাহায্য করা চাকরি না পাওয়া পর্যন্ত। যুব শক্তি প্রকল্পটা সিমিলার, তবে এখানে চাকরি বা পড়াশোনার প্রস্তুতি স্বরূপ এই হেল্পটা করা হচ্ছে। যুবসাথী প্রকল্প সাধারণ অফলাইনে এবং অনলাইনে দুভাবে আবেদন করা যেত, কিন্তু সঠিকভাবে ভেরিফিকেশন বা চেকিং হয়নি। কারণ যারা এখানে চাকরি করে, প্রাইভেট জব করে, বা যাদের জব নেই কিন্তু কোনো একটা কর্মসংস্থান আছে তাদের, তারাও কিন্তু টাকা পেয়েছে। আবার অনেকে কৃষক বন্ধু পায়, তারাও টাকা পেয়েছে। সরকার বলেছিল ডিবিটির মাধ্যমে দেবে, কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা দেয়নি, ডিরেক্টলি ব্যাংকে এনইএফটির মাধ্যমে করেছিল ট্রেজারি থেকে। এই যুবসাথী প্রকল্পের এই সমস্ত লুফহোল বা এই সমস্ত ফাঁক ফোকর এখন কিন্তু নতুন যে প্রকল্প যুবশক্তি সেখানে থাকবে না, কারণ এখানে কঠোর ডিজিটাল কেওয়াইসি হবে, তার সঙ্গে শুধুমাত্র ডিবিটির মাধ্যমে টাকা দেবে, এনইএফটি করবে না। শুধুমাত্র অ্যাডমিট কার্ড থাকলেই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেই তোমার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হয়ে যেত এই যুবসাথী প্রকল্পে। কিন্তু যুবশক্তি প্রকল্পে বাদ বাকি যে ডকুমেন্ট, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবকিছু দেখাবে, সবকিছু বাধ্যতামূলক এখানে। এবার তোমরা বলতে পারো যে এইখানে কেন দুর্নীতি হবে না যুবশক্তিতে? কারণ এখানে ডিবিটি মেন যেটা সিস্টেম, কেন্দ্র সরকারের যে সিস্টেম, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা অনলাইনে আবেদন করেছো তারা জানো সেখানে কোনো ব্যাংকের আইএফএসসি কোড বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া হচ্ছে না, তাহলে সেখানে টাকাটা ঢুকবে কি করে? সেখানে আবেদনকারীর আধার কার্ড অনুযায়ী টাকাটা ছাড়া হবে সরকারের ট্রেজারি থেকে। এবার আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি পাবে, যে ব্যাংক অ্যাকাউন্ট ফেচ হবে, সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে। এবার একজন ক্যান্ডিডেট, ধরো সেই ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করেছে, ধরো সে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে, সে আবেদন করেছে যুবশক্তিতে, সে আবেদন করেছে কৃষক বন্ধুতে। এইবার যখনই তার আধার কার্ডে টাকাটা ছাড়বে, যখন ছাড়তে যাবে, তখন দেখা যাবে যে ওই আবেদনকারীর কতগুলো প্রকল্পে সে টাকা পাচ্ছে, সেগুলো অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে, মানে সমস্ত ডিটেল জানতে পারবে। যখনই সরকার সমস্ত ডিটেল দেখবে যে অন্নপূর্ণা অ্যাপ্লাই করেছে, যুবশক্তিতেও অ্যাপ্লাই করেছে, তাহলে সব প্রকল্পে টাকা দেবে না, যে কোনো একটা প্রকল্পে টাকা দেবে। এই জন্য এটা খুবই ট্রান্সপারেন্ট এবং বিশ্বাসযোগ্য। তাহলে এইখানে কি কি যোগ্যতা মানলে, যোগ্যতা থাকলে তুমি 3000 টাকাটা পাবে যুবশক্তি প্রকল্পে? প্রথমত, পশ্চিমবঙ্গের সমস্ত যুবক যুবতী যারা বেকার রয়েছে তারা এই টাকাটা পাবে। তাহলে অবশ্যই তোমাকে প্রথম শর্ত হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বেকার হতে হবে। বেকার মানে তুমি এখনো কোনো প্রকার চাকরি বাকরি পাওনি বা নিজের একটা পার্মানেন্ট কোনো সলিউশন করতে পারোনি। এবার অনেক ক্যান্ডিডেট আছে যারা এখানে প্রাইভেট জব করে, ভালো করে বুঝবে। এবার প্রাইভেট জব করে কিন্তু তাদের অনেকের আছে পিএফ বা যে ইএসআই, সেটা কিন্তু এখনো চালু হয়নি, তাহলে তারাও এক হিসেবে বেকারের মধ্যেই পড়ছে। কিন্তু পিএফএসআই চালু হয়ে গেলে কিন্তু আবার সে বেকার নয়। একইভাবে অনেকে প্রাইভেট জব করতো 6 মাস আগে, 1 বছর আগে, পিএফএসআই তখন চালু হয়েছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তারাও এক হিসাবে বেকার রয়েছে। তুমি এখানে কাজ করছো কোনো ছোট প্রতিষ্ঠানে, মনে করো মুদি দোকানে, কোনো ডাক্তারের ফার্মাসিতে, ঠিক আছে। এই যে অসংগঠিত ক্ষেত্রে যেখানে তুমি দিন মজুর হিসাবে একরকম কাজ করছো, যেখানে কোনো অফিসিয়াল ডকুমেন্ট হয় না, ঠিক আছে, তোমাকে মাসে একটা পরিমাণ নির্দিষ্ট টাকা দেয় কাজের জন্য, এগুলো কিন্তু অসংগঠিত ক্ষেত্রে তুমি কাজ করছো, তুমি কিন্তু বেকারের মধ্যে পড়ছো। এক কথায় বলতে গেলে, যে বড় ব্যবসা করে, জিএসটি দেয়, যে ইনকাম ট্যাক্স ফাইল করে, ইনকাম ট্যাক্স দেয়, সে এখানে বেকার নয়, সে টাকা পাবে না। যে এখানে সরকারি চাকরি করে সে কোনো রকমই পাবে না। যে সরকারি অনুমোদিত কোনো ক্ষেত্রে চাকরি করে সেও পাবে না। যে প্রাইভেট জব করে ভালো সেক্টরে অনেক দিন ধরে করছে এবং কন্টিনিউ তার একটা ক্যারিয়ার হয়ে গেছে, সে বেকার নয়, সে পাবে না। তাহলে আক্ষরিক অর্থে বেকার বলতে যা বোঝায় তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, বা আবেদন করলেও টাকাটা পাবে না। বয়স কত লাগবে? যুবসাথীর মতোই 21 থেকে 40 বছরের মধ্যে বয়স রাখা হবে। বাসস্থান যেটা বললাম, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, অথবা যারা মাধ্যমিক পাস করনি, আইটিআই পাস করেছো, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং কর্মসংস্থান যেটা বললাম, সম্পূর্ণরূপে বেকার। তাহলে এই সমস্ত যোগ্যতা যদি তোমার সঙ্গে ম্যাচ করে, তুমি এখানে যোগ্য আবেদনকারী, মানে তুমি আবেদন করবে, টাকাটা পাবে নিঃসন্দেহে। তাহলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তুমি চাকরি বাকরি বা কর্মসংস্থান, পার্মানেন্ট একটা নিজের ব্যবস্থা না করা পর্যন্ত তোমাকে সরকার হেল্প করবে। তুমি যদি একটা নির্দিষ্ট ব্যবস্থা করে ফেলতে পারো, তোমার যখন মনে হবে যে না, এবার আমি ইনকাম করছি, ভালো কাজ করছি, আমি সরকারের উপর ডিপেন্ডেন্ট না, তখন এই প্রকল্পটা
বন্ধ করে দেওয়া হবে। তার জন্য হয়তো 10 বছর 5 বছর পর পর ভেরিফিকেশন করে চেক করা হতে পারে যে যাকে আমরা কন্টিনিউ টাকা দিচ্ছি সে চাকরি বাকরি এতদিন বা এতদিনে পেয়ে গেছে কিনা, সেগুলো ভবিষ্যতে দেখা হবে। তাহলে বাতিল হওয়ার কি শর্ত আছে, কারা আবেদন করতে পারবেন না? যেটা প্রথমত অন্যান্য সরকারি প্রকল্প, যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা এখন অন্নপূর্ণা ভান্ডার পাবে। তাহলে যারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন, রাজ্যের নিয়মে একজন ব্যক্তি বা একজন উপভোক্তা শুধুমাত্র একটা প্রকল্পে আবেদন করবেন, একাধিক ভাতাতে আবেদন করতে পারবেন না। যেটা আমি বলছিলাম যে সরকার কিভাবে বুঝবে যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পাবেন আবার যুবশক্তির টাকাও পাবেন, সেটা বুঝবে ডিবিটির মাধ্যমে। যখনই তারা যুবশক্তি প্রকল্পের টাকাটা আধার কার্ডের মাধ্যমে ছাড়বে, তখন দেখবে যে একটা ক্যান্ডিডেট অন্নপূর্ণা ভান্ডারে অলরেডি টাকা পাচ্ছে ডিবিটির মাধ্যমে, তাহলে তাকে আমরা যুবশক্তি দেবো না। ওই ডিবিটি ওই ফেজ করাই ওরা বুঝে যাবে, ভেরিফিকেশন করবে তখনই বুঝে যাবে। তো এটা অসম্ভব, মানে দুটো প্রকল্পের টাকা একসাথে কেউ পাবে না, যে কোনো একটা পাবে। ঠিক আছে, এবার দেখা গেলো অন্নপূর্ণা ভান্ডার আপনি আগে আবেদন করেছেন, তারপরে যুবশক্তি যেহেতু চালু হচ্ছে, তো যুবশক্তি পরে করলেন, তাহলে দ্রুত আবেদন করেছেন, যুবশক্তি চালু হবে, লক্ষ্মী অন্নপূর্ণা বন্ধ হয়ে যেতে পারে, এতে হতেই পারে। এইপর আছে আয়কর দাতা বা যারা ইনকাম ট্যাক্স দেন। যে সমস্ত ছেলে মেয়েরা বা যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে যারা ব্যবসা করো বা নিজের কোনো স্টার্টআপ আছে, তারা যদি সরকারের ট্যাক্স লাভের মধ্যে পড়ো, তারা সরকারকে ট্যাক্স পে করছে, ইনকাম ট্যাক্স, এবং আইটিআর ফাইল করো, তারা এখানে আবেদন করতে পারবে না। এবার আইটিআর এর কিছু ক্লজ রয়েছে, যেমন অনেকের ইনকাম কম, সে দেখা গেলো 2,40,000 বা 3 লাখ টাকা ইনকাম করে, কিন্তু যেহেতু সে এমন কোনো কাজ করে যে তার প্যান কার্ডে কিছু টাকা জমে, সে আইটিআর ফাইল করে সেই টাকাটা আবার রিটার্ন নেয়, সেক্ষেত্রে তার ইনকাম হিউজ নয়, কিন্তু আইটিআর ফাইল করতে হচ্ছে বাধ্য হয়ে, যেহেতু টাকাটা কিছু ফেরত পাবে, রিফান্ড পাবে, সেই জন্য সে আইটিআর ফাইল করছে, কিন্তু তার ইনকাম হিউজ নয়, সেক্ষেত্রে তাকেও সম্ভবত যোগ্যতার ভিতরে ধরা হবে। কিন্তু বাদ বাকি যারা হিউজ ইনকাম দাও তারা কিন্তু আবেদন করতে পারবে না। স্থায়ী চাকরিজীবী, যারা সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, স্থায়ী ভাবে পার্মানেন্ট ভাবে, এবং যারা স্যালারি মান্থলি বেসিসে ফিক্স স্যালারি পাও 10,000 টাকার বেশি এবং পিএফ ইএসআই আছে, তারা এখানে আবেদন করতে পারবে না। তাহলে কি নিয়ম আছে? যেটা কি বলেছিলাম, পিএফ ইএসআই চালু আছে, তারা আবেদন করতে পারবে না। যারা 10,000 টাকা বেশি প্রতি মাসে স্যালারি পাচ্ছ কন্টিনিউ, তারাও এখানে আবেদন করতে পারবেন না, তাদের বেকার হিসেবে ধরা হবে না। তবে এটা অবশ্যই সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে, কোনো ইনস্টিটিউশনে, তারা, তুমি মুদি দোকানে কাজ করছো, তোমার স্যালারি 15,000 টাকা, সেটা তো আর তোমার পিএফ ইএসআইও চালু হয় না, সেটা তোমার কোথাও দেখাও হয় না, সেটা কিন্তু একসাথে বেকারের মধ্যেই পড়ছে। এরপরে পেনশন ভোগী, অবসরপ্রাপ্ত সরকারি বা বেসরকারি কর্মচারী যারা বর্তমানে পেনশন পাচ্ছেন, যাদের বয়স 40 বছরের মধ্যে, তারাও এখানে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এরপরে যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্ট তুমি এখনই গুছিয়ে রাখবে, ভালো করে দেখে নেবে। প্রথমত বয়স ও শিক্ষা তার প্রমাণপত্র, বয়সের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখনই দেখে নাও আছে কিনা, জোগাড় করে রাখো। এবার তুমি যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দেবে, তুমি ধরো 10 পাশে অ্যাপ্লাই করলে, বা 12 পাশে অ্যাপ্লাই করলে, বা আইটিআই পাশে অ্যাপ্লাই করলে, বা গ্রাজুয়েশন পাশে অ্যাপ্লাই করলে, মানে বিএ পাশে, তাহলে তোমার যা কোয়ালিফিকেশন, তার যে প্রমাণপত্র, তার যে সার্টিফিকেট, মার্কশিট, সেগুলো জোগাড় করে রাখবে এবং মাধ্যমিকের অ্যাডমিটও দেখাতে হবে। এরপরে ভালো করে দেখো পরিচয় ও ঠিকানা, তাহলে আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তাহলে তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে, আজই লিঙ্ক করে নাও। এর সঙ্গে প্যান ও ভোটার কার্ড লাগবে। ব্যাংকিং, ডিবিটি লিঙ্ক করা ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার ছবি, তোমার যেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকের সমস্ত তথ্য লাগবে। ডিবিটি ছাড়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট দেবে না, তাহলে টাকাটা ঢুকবে না। এরকমটা কিন্তু অনেক হবে যে অনেকে অ্যাপ্লাই করে দেবে, তারা সবকিছু ঠিক আছে কিন্তু তাও টাকা পাবে না, বিকজ অফ ডিবিটি করা নেই, যেই ব্যাংক দিয়েছে সেই ব্যাংকে। তাহলে ডিবিটি কিভাবে করবে? তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি চালু আছে, আদেও ডিবিটি করা আছে কিনা, সেটা কিভাবে জানবে? বাড়ি বসে হাতের ফোন দিয়ে চেক করতে পারো। ইন ডিটেলে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নিও, অথবা এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো, সেখানে তুমি দেখে নিতে পারবে কোন ব্যাংক অ্যাকাউন্টে তোমার ডিবিটি আছে, এবং ডিবিটি ট্রান্সফার করতে পারবে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে, নতুন ভাবে ফ্রেশ ডিবিটি করতেও পারবে। তো দেখে নিও। আর যাদের অনলাইনে বাড়ি বসে ডিবিটি হবে না, তারা ব্যাংকে গিয়ে ডিবিটিটা অ্যাক্টিভ করে নেবে। এবার এই সমস্ত ডকুমেন্ট মাস্ট লাগবে, এগুলো ছাড়া হবে না। কিন্তু কিছু ঐচ্ছিক মানে অপশনাল ডকুমেন্ট আছে। অপশনাল মানে যাদের আছে এই ডকুমেন্ট তারা দেখাবে, যাদের নেই তারা দেখাবে না। যেমন কাস্ট সার্টিফিকেট, যারা জেনারেল তাদের তো কাস্ট সার্টিফিকেটের কোনো কথাই নেই, তারা দেখাবে না। কিন্তু এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট তোমার আপলোড করতে হবে। এছাড়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যদি থাকে তাহলে দেখাবে, না থাকলেও এটা মনে হয় না এটা লাগবে, এটা কিন্তু বাধ্যতামূলক সম্ভবত করা হবে না। পরবর্তী একটা ভিডিওতে আমরা দেখাবো যে তুমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিভাবে করতে পারবে, বা বাড়ি বসে কিভাবে অনলাইনে তোমার হাতের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। একদম সহজ প্রসেস, অলরেডি একটা ভিডিও বানানো আছে, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে, বা আমরা আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এরপরে ই কেওয়াইসি এবং ডিবিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। তোমার আধার কার্ডে ব্যাংকের যে
ডিবিটি পাবে সেই ব্যাংকে টাকা ছাড়বে। তাহলে সরকার মনে করো এখানে গভর্নমেন্ট টাকা ছাড়বে তোমার আধার নাম্বারে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে ব্যাংকে আছে ডিবিটির মাধ্যমে সেই ব্যাংকে টাকা ঢুকবে। তাহলে আধারের সঙ্গে তোমার মোবাইল নাম্বার, ডিবিটি এগুলো লিঙ্ক থাকা খুব প্রয়োজন। প্রথমত ওটিপি ভেরিফিকেশনের জন্য আধার মোবাইল লিঙ্ক বাধ্যতামূলক। তাহলে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করো। এইবার তাহলে ফোন নাম্বার যখনই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নেবে তাহলে তোমার মোবাইলে ওটিপি আসবে, সেটা তুমি অ্যাক্সেস করতে পারবে। আবার এখানে বলেছে আধারের সঙ্গে তোমার ব্যাংক লিঙ্ক করতে হবে, ঠিক আছে, এবং সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তাহলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, তার সঙ্গে আধার কার্ডের সঙ্গে ব্যাংক, এইগুলো লিঙ্ক থাকা লাগবে। এবার মোবাইল নাম্বারে আধার কার্ডের থেকে ওটিপি আসতে পারে, সেই ওটিপি অ্যাক্সেস করতে হবে। আবার ব্যাংকে তোমার ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে তুমি এখানে কি কাজ করবে? আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করো এবং আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক করো এবং ব্যাংকের সঙ্গে ওই আধারের ডিবিটি করিয়ে নাও। এই তিনটে জিনিস করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে অনলাইনে আবেদন প্রক্রিয়া, পোর্টালে যেভাবে কাজ হবে। অন্নপূর্ণা ভান্ডারে যারা এতদিন আবেদন করছো তারা আশা করি কাজ সম্পর্কে একটু আইডিয়া হয়েছে যে বিজেপি সরকার গঠন করার পরে কিভাবে কাজ হচ্ছে, অনলাইনে আবেদন চলছে এই সমস্ত প্রকল্পে। প্রথমত রেজিস্ট্রেশন, যে কোনো পোর্টালে, যেটা সরকারি পোর্টাল, সেই পোর্টালে যুবশক্তির জন্য আবেদন শুরু হলে রেজিস্ট্রেশনটা করতে হবে, যেখানে তোমার ফোন নাম্বার এবং ফোন নাম্বারে ওটিপি আসবে। ওটিপি দিয়ে পোর্টালে প্রাথমিকভাবে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে আবেদন করছে সেই আবেদনকারীর তথ্যগুলো পূরণ করতে হবে, যেমন তার ব্যক্তিগত তথ্য, তার নাম, ঠিকানা, এগুলো। তারপরে তার শিক্ষাগত যোগ্যতা, এগুলো নির্ভুলভাবে টাইপ করে ফিল আপ করতে হবে। এই ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে তোমার তথ্য দিয়ে, তারপরে তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, তোমার মার্কশিট, তোমার ছবি, পাসবই স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করতে হবে। আপলোড করার পরে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে এখানে, এবং এখান থেকে তোমাকে একটা রিসিপ্ট দেবে, সেটা তোমাকে নিজের কাছে সেভ করে রাখতে হবে পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। এবার এই পর্যন্ত তোমার কাজ শেষ। এই তিনটে তোমার কাজ, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, 2 নম্বর হচ্ছে ফর্ম ফিল আপ করা, 3 নম্বরে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করা। এটা হচ্ছে তোমার কাজ। তারপরে কাজ সরকারি কাজ। তারপরে তোমার আবেদন যখন সরকারের কাছে যাবে তারা সেটা ভেরিফিকেশন করবে, অফিসিয়ালি ভেরিফিকেশন হবে। এসডিও বা বিডিও অফিসে সমস্ত তোমার যে নথি তুমি আপলোড করছো সেগুলো ভেরিফিকেশন বা ডাটা যাচাই করা হবে। এই যাচাই যদি এখানে ফেল হয়ে যায় তুমি টাকা পাবে না, তোমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড। যদি এই যাচাইটা এখানে পাস করে যায়, মানে ভেরিফাইড হয়ে যায়, তাহলে তোমার আধার কার্ডে টাকা ছাড়বে। তোমার আধার কার্ডে যেই ব্যাংক ডিবিটি করা থাকবে সেই ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। দেখো, তহবিল স্থানান্তর মানে টাকা ট্রান্সফার, সবকিছু সঠিক থাকলে ডিবিটির মাধ্যমে মাসিক 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে খুব সিম্পল প্রসেস, একদম সহজ প্রসেস। কোনো একটা মানে তুমি বুঝতে পারবে না এরকম কোনো প্রসেস নেই, একদম সিম্পল সহজ প্রসেস রয়েছে এখানে। তাহলে এখন তোমাকে কি করতে হবে? তাহলে 22শে জুনের আগে তুমি যা যা করে রাখবে, তোমার বয়সের হিসাব করে রাখো। তোমার বয়স কি আধার কার্ড অনুযায়ী 21 থেকে 40-এর মধ্যে পড়ছে? কমেন্টে জানাও যে তোমার বয়স আধার কার্ডের ডেট অফ বার্থ অনুযায়ী 21 থেকে 40-এর মধ্যে পড়ছে কিনা। ডিজিটাল লিঙ্ক, তোমার আধার কার্ডের সাথে কি ফোন নাম্বার এবং ব্যাংক ডিবিটি লিঙ্ক করা আছে? যদি লিঙ্ক করা থাকে বা না থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ডকুমেন্ট, তোমার কাছে কি মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড এবং অন্যান্য যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেগুলো রেডি আছে কিনা? তাহলে এই তিনটে যদি রেডি থাকে তাহলে তুমি আবেদন করার জন্য রেডি। এবার শুধুমাত্র 22শে জুনের যে ঘোষণা, সেই ঘোষণা বা বাজেটের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তারপরে যেভাবে সেখানে শর্ত, যোগ্যতা বলা থাকবে, আবেদনের প্রক্রিয়া বলা থাকবে, আমরা ডিটেলে ভিডিও বানাবো এবং ফর্ম ফিল আপ প্রসেসও দেখিয়ে দেবো। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে আমরা সহজ ভাষায় তুলে ধরি। সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।